চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো, প্রত্যেকে ভালো করে দেখবে। বলছে প্রথম কোশ্চেন বলছে সৃজনশীলতা প্রক্রিয়ার ধারাবাহিকতা। আমরা যদি সৃজনশীলতা চ্যাপ্টারটা ভালো করে পড়ি, তোমাদেরকে অলরেডি এই চ্যাপ্টারের উপরে কিন্তু আমি ডিটেলসে ক্লাস করিয়েছি, তাই না? তাহলে এই যে যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সৃজনশীলতার ধারাবাহিকতাটা কি রয়েছে, তাহলে দেখো অপশনগুলো দেখো। প্রস্তুতি, সুপ্ত পর্যায়, উদ্ভাবন এবং যাচাইকরণ। প্রস্তুতি, সুপ্ত পর্যায়, যাচাইকরণ, উদ্ভাবন। আর সুপ্ত পর্যায়, প্রস্তুতি, উদ্ভাবন, যাচাইকরণ। অপশন নাম্বার ডি ওপরে সবগুলি। তো যারা আমার রেগুলার ক্লাসগুলো করো তারা কিন্তু প্রত্যেকেই পারবে। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন হচ্ছে কারেক্ট, যে প্রস্তুতি, সুপ্ত পর্যায়, উদ্ভাবন এবং যাচাইকরণ। অনেকের কাছে এই ট্রামগুলো অনেক কঠিন মনে হতে পারে, কারণ তোমরা থিওরি ক্লাস না করলে কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না। কারণ এই সুপ্ত পর্যায়ের বৈশিষ্ট্য কি, কোন পর্যায়কে সুপ্ত পর্যায় বলবো, তারপর প্রস্তুতি পর্যায়ে কাকে বলবো, উদ্ভাবন পর্যায়ে কাকে বলবো, যাচাইকরণ এই প্রক্রিয়ার মধ্যে কি কি করা হয়, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম। তো ক্লাসগুলো অবশ্যই রিভিশন করো আর এই এমসি গুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। তাহলে টোটাল কোশ্চেন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 35টা প্রশ্ন। কারণ এটা যেটা তোমাদেরকে প্র্যাকটিস করেছে, এটা হচ্ছে অনলাইন মক টেস্ট তোমাদের নিয়েছিলাম। তো বুঝতে পারছো, মক টেস্ট গুলো দিয়েছো তোমরা, আশা করছি ক্লিয়ার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। দেখো এখানে আনসার তোমরা দেখতে পাবে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার। চলো নেক্সট দেখো। 2 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 দেখো, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে নিচের কোনটি, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সৃজনশীলতার কোনটি বৈশিষ্ট্য হবে? অভিসারী চিন্তন, যেটাকে আমরা বলি কনভার্জেন্ট থিঙ্কিং। তারপর উচ্চমাত্রার শিক্ষাগত পারদর্শিতা, সমাজের মানদণ্ডে বিচার করা। অপশন নাম্বার ডি বলছে নিজের মানদণ্ডে বিচার করা। তাহলে এখানে কি বলছে, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রত্যেকে জানি যে সৃজনশীলতার সঙ্গে যেটি যুক্ত সেটা হচ্ছে অপসারী চিন্তন। কি চিন্তন? সেটা হচ্ছে কি অপসারী চিন্তন। বুঝা গেল? অপসারী চিন্তন, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে অভিসারিত হবে না। আবার বলছে উচ্চমাত্রার শিক্ষাগত পারদর্শিতা। আমরা প্রত্যেকে জানি যে সৃজনশীলতার সঙ্গে এই শিক্ষাগত পারদর্শিতার কোনো সম্পর্ক নেই। সমাজের মানদণ্ডে বিচার করা, যারা সৃজনশীল স্টুডেন্ট বা সৃজনশীল শিশু, তারা কিন্তু সমাজের মানুষের ওপরে নির্ভরশীল নয়, তারা নিজের ওপর নির্ভরশীল। অর্থাৎ নিজের মন যেটা চায় সেটাই তারা করতে চায়। সমাজ কি বললো, সমাজের কথায় তারা ধার ধারে না। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন বলছে নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়। তাহলে নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়? নমনীয়তা, সাবল্যতা, মৌলিকতা, কেন্দ্রিকতা। কি হবে অ্যান্সার? আমরা প্রত্যেকে জানি যে সৃজনশীলতার যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কি নমনীয়তা, সাবলীলতা এবং মৌলিকতা। এগুলো প্রত্যেকটাই কিন্তু সৃজনশীলতার মৌলিক উপাদান। কিন্তু অপশন নাম্বার ডি যেটা কেন্দ্রিকতা, এটা কিন্তু এর মধ্যে পড়ছে না। ক্লিয়ার। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ভালো করে দেখো প্রত্যেকটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 4 নাম্বার কোশ্চেন। বলছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাগুলি হলো। তাহলে যে সমস্ত শিশুরা শ্রবণ প্রতিবন্ধী, মানে হয়তো কানে কম শুনতে পায় বা কানে তারা ভালো করে শুনতে পায় না, তাহলে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাগুলি কি? দেখে নাও কি বলছে অপশন নাম্বারে। বলছে প্রতিবন্ধীর অতিমাত্রা বা বিলম্বের শনাক্তকরণ হলে বিশেষ পাঠ্যক্রম সহ বিশেষ বিদ্যালয়ে গ্রহণ করা। তাহলে এখানে বলতে চাই যে এই প্রথম অপশনে বলছে যদি তাদের এই প্রতিবন্ধকতার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে তাদেরকে বিশেষ বিদ্যালয়ে বিশেষ পাঠ্যক্রমের মাধ্যমে পড়াতে হবে। একদম কারেক্ট, ঠিকই আছে। 2 নম্বর বলছে দেখো অল্প মাধ্যম বা মাত্রায় শ্রবণ প্রতিবন্ধীর জন্য সাধারণ বিদ্যালয়ে পড়াতে হবে। এইগুলো আমি বারবার বলেছি। তাহলে যদি দেখো যে তোমার ক্লাসরুমে কোনো স্টুডেন্ট রয়েছে যে কিন্তু সম্পূর্ণরূপে বধির, সে কানে একদমই শুনতে পায় না, সেক্ষেত্রে তোমার উচিত তাকে কোনো বিশেষ বিদ্যালয়ে ভর্তি করানো। যদি কোনো শিক্ষার্থী দেখো তারা কিন্তু অল্প অল্প কানে শুনতে পাচ্ছে, তুমি কিছু কথা বলে তারা বুঝতে পারছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই শিক্ষার্থীকে তোমার সাধারণ
যে ছেলে মেয়ে রয়েছে তাদের সঙ্গে পাঠ করাতে হবে। বোঝা গেল? কারণ যাতে সে হীনমন্যতায় না ভোগে। সি নাম্বার বলছে, দেখো সি নাম্বার বলছে যেসব শ্রবণ প্রতিবন্ধী প্রথাগত শিক্ষা গ্রহণে অক্ষম তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা করা। তাহলে তাদেরকে বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, যে ওপরের সবগুলি হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। বোঝা গেল? অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন। চলো 5 নাম্বার কোশ্চেন দেখো। 5 নাম্বার কোশ্চেনে কি বলছে? 5 নাম্বার কোশ্চেনে বলছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাগুলি হলো। তাহলে যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য যে বিশেষ শিক্ষা ব্যবস্থা সেগুলি কি? বলছে প্রতিবন্ধী অতিমাত্রায় বা বিলম্বে শনাক্ত হলে বিশেষ পাঠ্যক্রম সহ বিশেষ বিদ্যালয়ের সাহায্য গ্রহণ করা। মানে কি বলছে? আমি বারবার একটা কথাই বলে আসছি, যে যদি দেখো যে তোমার স্টুডেন্টের যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা চোখে হতে পারে, কানে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, তুমি যদি দেখো যে তাদের প্রতিবন্ধকতার পরিমাণটা বেশি, যেহেতু এখানে প্রশ্নে বলছে কি, এখানে প্রশ্নে বলছে, এখানে এটা হচ্ছে কোশ্চেনটা রিপিট হয়েছে, ঠিক আছে? কোশ্চেনটা রিপিট হচ্ছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, কোশ্চেনটা রিপিট হয়েছে। চলো নেক্সট দেখো। 6 নাম্বার কোশ্চেন। 6টা ভালো করে দেখো। 6 নাম্বার কোশ্চেন বলছে সৃজনশীল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের অবহেলা কেন? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত ক্রিয়েটিভ স্টুডেন্টরা রয়েছে আমাদের ক্লাসরুমে, তাদের প্রতি শিক্ষকরা অবহেলা করে। তার কারণটা কি? তাহলে তাদের প্রতি শিক্ষকের অবহেলার প্রধান কারণ হচ্ছে সৃজনশীলতাদের প্রকৃত ক্ষমতা শিক্ষকগণ বুঝতে সক্ষম নন। তাহলে যারা সৃজনশীল শিশু তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা শিক্ষকরা জানে না। এটা কি হতে পারে? অবশ্যই নাই। কারণ শিক্ষক মহাশয় তারা অবশ্যই, তারা তো সাইকোলজি পড়ে যাচ্ছে। আমি যেমন একটা সৃজনশীল শিশুর কি কি প্রয়োজন আমি কি জানি না? অবশ্যই জানি, কারণ আমি সাইকোলজি পড়ছি। তাহলে অপশন এ ভুল। অপশন নাম্বার 2 বলছে সৃজনশীলদের শিক্ষাদানে তারা ব্যর্থ। এটা কি ঠিক? একদমই ভুল। কারণ একজন শিক্ষক মহাশয় সবাইকে পড়াতে পারবেন। অপশন নাম্বার সি বলছে সৃজনশীলরা শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয় না। এটাও কিন্তু ভুল। কারণ সৃজনশীল যারা শিশু তারা কিন্তু সবার ওপর নির্ভরশীল নয়, কিন্তু শিক্ষক দ্বারা কি প্রভাবিত হবে না? অবশ্যই প্রভাবিত হবে। অপশন নাম্বার ডি সৃজনশীল শিক্ষার্থী নিজেই নিজেকে পরিচালনা করতে পারে। কারণ আমরা অনেক সময় বলি না, তুই তো অনেক ট্যালেন্টেড, তো তুই তো নিজেই পারবি, আমি যে যারা পারবে না তাদেরকে দেখাই, এই কথাটা আমরা বলি না? আমরা বলি। তাহলে এটা হচ্ছে কি, যারা সৃজনশীল শিশু বা ক্লাসরুমে যারা তোমার ক্রিয়েটিভ স্টুডেন্ট, তাদেরকে বলা হয় কি যে তুই তো অনেক নিজেই পারিস, আমি সেই মুহূর্তে অন্যদেরকে দেখিয়ে দিই। এটা তো এইভাবে তাদেরকে অবহেলা করা হয়। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? 7 নাম্বার কোশ্চেন আনসার করো। দেখো 7 কোশ্চেনে দেখো। 7 নম্বর কোশ্চেন বলছে অমিয় একজন সৃজনশীল ছাত্র। ওকে, অমিয় একজন সৃজনশীল ছাত্র শ্রেণীকক্ষে অন্য ছাত্রদের ভ্রান্তি এবং ধীর গতি তার অধৈর্যের কারণ। এই জন্যই সে সবসময় সব প্রশ্নের উত্তর দিতে চায়। এক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? তো দেখা গেল তোমার ক্লাসে ধরো কোনো একটা স্টুডেন্ট রয়েছে, সে কিন্তু ক্রিয়েটিভ বা সে সৃজনশীল। তো তুমি যখন অন্যান্য শিক্ষার্থীদেরকে প্রশ্ন করছো, সে সবসময় উত্তর দিতে চায়। মানে কি, পারুক বা না পারুক সে সবসময় হাত তুলবে, বলে স্যার আমি বলবো, আমি বলবো, আমি বলবো, এরকম একটা তার মনোভাব। তো তুমি একজন শিক্ষক হিসেবে তোমার কর্তব্য কি? অপশনগুলো বলছে কি দেখো। এখানে বলছে অপশন নাম্বার এ, বলছে তাকে বলা যে কেবলমাত্র তাকে যে প্রশ্ন করা হবে সেটার উত্তর দেও। বোঝা গেল? তো তোমার ক্লাসরুমে অনেক স্টুডেন্ট রয়েছে, একটাই শিক্ষার্থী রয়েছে, সে অনেক কৌতূহলী। তাহলে তুমি যাকে প্রশ্ন করছো না কেন, স্যার আমি পারবো, আমি পারবো, আমি পারবো, এরকম করছে। তো তুমি কি বলবে? যে তুমি চুপ করে বসো, তোমাকেও প্রশ্ন করা হবে, তোমাকে যে প্রশ্নটা করা হবে তুমি সেটারই উত্তর দেবে। এটা অবশ্যই আমরা বলবো। বি নাম্বার বলছে শ্রেণীকক্ষের কাজ দ্রুত শেষ করার জন্য যে যত বেশি সম্ভব প্রশ্নের উত্তর দিতে চায় তাকে পারমিশন দেবে। এটা তো নয়। কারণ শ্রেণীকক্ষে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে প্রত্যেকে যাতে সমানভাবে ফলাফল পায়
বা প্রত্যেকে যদি সমানভাবে মানে লাভবান হতে পারে, সেই দিকটাও কিন্তু তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাই এটা কিন্তু আমাদের হবে না। অপশন বি কিন্তু এখানে হবে না। অপশন সি বলছে তাকে ব্যক্তিগতভাবে বলা যে সে সঠিক কাজ করছে না। আর অপশন নাম্বার ডি, তাকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা যার উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব নয়। এটাও তুমি করবে না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ কারেক্ট। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, যে তুমি তাকে বলবে যে কেবলমাত্র তোমাকে যে প্রশ্নটা করা হবে তুমি সেই প্রশ্নটারই উত্তর দেবে। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? দেখো নেক্সট কোশ্চেন, দেখো পরের কোশ্চেন। চলো নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি অটিজমের লক্ষণ নয়? তাহলে অটিজম মানে কি আমি তোমাদেরকে এর আগেও বুঝিয়েছিলাম। অটিজম বলতে বোঝাচ্ছে এটা একটা এমন একটা বিহেভিয়ারিয়াল ডিজিজ বা বিহেভিয়ারিয়াল ডিসঅর্ডার বলতে পারি, বা আচরণগত সমস্যা বলতে পারি। যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত শিশুদের অটিজম হবে, অর্থাৎ কি বললাম, যে সমস্ত শিশুদের অটিজম দেখা দেবে তারা কিন্তু কি করবে, মানে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারবে না, সমাজে প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, সমাজের প্রত্যেকটি মানুষের সঙ্গে নিজেকে লুকিয়ে রাখবে, অর্থাৎ তারা সমাজ থেকে বিমুখ হয়ে পড়ে। বোঝা গেল? অটিজম, এরা সব কিছুতে ভয় পায়, এরা হচ্ছে অটিজম। তাহলে কি বলছে দেখো, ওই নিচের কোনটি অটিজমের লক্ষণ নয়? বলছে অন্যের সঙ্গে সম্পর্কের অভাব। অন্যের সঙ্গে সম্পর্কের অভাব মানে কি? তারা অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে না বা অন্যের সঙ্গে ভালো করে মিশতে পারে না। 2 নম্বর বলছে কল্পনা শক্তির অভাব। কল্পনা শক্তির অভাব কোনটি? কল্পনা শক্তির অভাব বলতে বোঝাচ্ছে যে তারা ভালো করে কল্পনা করতে পারবে না বা যে কোনো জিনিস নিয়ে তারা ভাবতে পারে না। এটাও কিন্তু সঠিক। 3 নম্বর বলছে অত্যাধিক সক্রিয়। আর 4 নম্বর বলছে বিমূর্ত ধারণা গঠনে দীর্ঘ সময়ের প্রয়োজন। এটা তো ঠিকই। বিমূর্ত ধারণা বলতে কি বোঝায়? যে সমস্ত জিনিসগুলো আমাদের চোখের সামনে নেই। বোঝা গেল? তাহলে যে সমস্ত জিনিসগুলো আমাদের চোখের সামনে নেই সেগুলো হচ্ছে বিমূর্ত ধারণা। যেমন হচ্ছে কি, সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করছে, এটা একটা বিমূর্ত ধারণা। তাহলে বাচ্চারা কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে না। বোঝা গেল? তাহলে এগুলো সবই কিন্তু ঠিক আছে, শুধুমাত্র অপশন নাম্বার সি দেখো, তারা বেশি সক্রিয়। এটা তো ভুল, কারণ যারা অটিজম থাকবে তারা তো সমাজের মানুষের সঙ্গে নিজেকে গুটিয়ে রাখবে, তাহলে কি তারা নিষ্ক্রিয় প্রকৃতির হবে। তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা। মানে শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা কিরকম হবে? শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে, শ্রেণীকক্ষে যদি কানে খাটো বা বধিরতার লক্ষণযুক্ত কোনো শিক্ষার্থী শিক্ষকের নজরে আসে তবে অবিলম্বে অভিভাবককে জানাবেন। ধরো তুমি একজন টিচার, তোমার ক্লাসরুমে কোনো শিক্ষার্থী রয়েছে, তুমি তাকে কোনো প্রশ্ন করছো, সে ভালো করে শুনতে পাচ্ছে না, তো তুমি বুঝতে পারলে যে তার কোনো কানে বা শুনতে কোনো প্রবলেম আছে, তো তোমার দায়িত্ব কি সঙ্গে সঙ্গে তার বাবা মাকে জানানো, যাতে তার চিকিৎসা নেওয়া হয়। অবশ্যই কারেক্ট। অপশন নাম্বার বি বলছে এই ধরনের শিক্ষার্থীকে সামনের বেঞ্চে বসানো। চলো তাহলে দেখো 2 নম্বর অপশনে কি বলছে, এই ধরনের শিক্ষার্থীকে সামনের বেঞ্চে বসানো। অবশ্যই, তাহলে যে সমস্ত স্টুডেন্টরা কানে কম শুনতে পাবে, ভালো করে বোঝো, যে সমস্ত স্টুডেন্টরা কানে কম শুনতে পাবে বা তাদের শ্রবণে কোনো প্রবলেম রয়েছে, তুমি অবশ্যই তাদেরকে সামনের বেঞ্চে বসাবে। ক্লিয়ার? সি নাম্বার বলছে বোর্ডে লেখার সময় শিক্ষক জোরে জোরে উচ্চারণ করবেন এবং পাঠদানের সময় যতটা সম্ভব অর্থপূর্ণ অঙ্গভঙ্গি করে পড়াবেন। তাহলে যদি তারা কানে কম শুনতে পায় তাহলে তোমাকে কি করতে হবে? বিভিন্ন অঙ্গভঙ্গি করতে হবে, হাত পা নড়িয়ে কথা বলতে হবে। কারণ যারা কানে কম শুনতে পায় তারা কি হয়, অষ্টপঠন করে। আমরা পড়েছি বিভিন্ন পদ্ধতিগুলো। অষ্টপঠন মানে কি, ঠোঁট কিভাবে নড়াচ্ছ সেটা তারা বুঝতে পারে, বা তোমার যে হাতের আকার মানে ইঙ্গিত সেগুলো তারা ফিল করে। তো অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে 10 নাম্বারটা দেখো। 10 এর কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন রয়েছে, ভালো করে পড়বে দিয়ে আনসার করবে, ঠিক আছে?
লেন্দি কোশ্চেন রয়েছে, মানে পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে তোমাদের একদম বড় বড় প্রশ্ন, সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো আমি সেট আপ করেছি। দেখো প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়ো। বলছে শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় সমন্বয়করণ পদ্ধতি ব্যবহারে শিক্ষকের ভূমিকা। তাহলে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষায় সমন্বয়করণ, সমন্বয় মানে কি? সমন্বয় মানে এক জায়গায় যেটাকে বলছে, বোঝা গেল? ইন্টিগ্রেটেড, সমন্বয় মানে ইন্টিগ্রেটেড। তাহলে সমন্বয় পদ্ধতি ব্যবহারে শিক্ষকের ভূমিকা কি রূপ হবে? অপশন নাম্বার এ বলছে সমন্বয় সম্পর্কিত বিভিন্ন স্বল্পকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করা। ক্লিয়ার? বলছে সমন্বয়ন সম্পর্কিত বিভিন্ন স্বল্পকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করা। তাহলে শিক্ষার্থীদেরকে পড়াতে গেলে অবশ্যই শিক্ষককে একটি প্রশিক্ষণ নিতে হবে। যেমন তুমি ডিএলএড ট্রেনিং করছো, বিএড ট্রেনিং করছো, ঠিক তেমনি তোমাকে একটা স্পেশাল কিছু ট্রেনিং করতে হবে যারা প্রতিবন্ধী শিশু তাদেরকে পড়ানোর জন্য। অপশন নাম্বার 2 বলছে মূর্ত বস্তু থেকে বিমূর্ত বস্তুর ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা। 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে মূর্ত বস্তু থেকে বিমূর্ত বস্তুর ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা। জিনিসটা বোঝো, বলছে মূর্ত বস্তু থেকে, তাহলে যারা শ্রবণ প্রতিবন্ধী, যাদের অ্যাবনর্মালিটি রয়েছে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে সবসময় মূর্ত বস্তু থেকে বিমূর্ত দিকে পড়াতে হবে। যেমন ধরো তুমি তোমার ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে এই জিনিসটা পড়াচ্ছ দিন রাত্রি, তো শিক্ষার্থীদেরকে দিন রাত্রি পড়ানোর সময় তোমাকে অবশ্যই একটা গ্লোব নিয়ে যেতে হবে, একটা টর্চ লাইট নিয়ে যেতে হবে, এবং এর মাধ্যমে তোমাকে আগে মূর্ত জিনিসটা বোঝাতে হবে, তারপর ধীরে ধীরে কিন্তু বিমূর্ত জিনিসটাকে বোঝাতে হবে। 3 নাম্বার বলছে স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে এদের দূরত্বকে হ্রাস করার চেষ্টা করা। বোঝা গেল? তাহলে কি বলছে? স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে এদের দূরত্বকে হ্রাস করার চেষ্টা করা। মানে মানে ধরো তোমার ক্লাসরুমে কিছু মানে এইরকম স্টুডেন্ট রয়েছে যারা ধরো অ্যাবনর্মাল, তাহলে অ্যাবনর্মাল স্টুডেন্টকে তুমি কখনোই নর্মাল স্টুডেন্টের থেকে আলাদা করবে না। কারণ কি? তুমি যখনই তাদেরকে আলাদা করবে তখন কি হবে? তারা কিন্তু হীনমন্যতা ভোগ করবে। কিন্তু এটা কখনোই করা যাবে না। সবসময় যারা অ্যাবনর্মাল স্টুডেন্ট রয়েছে নর্মাল স্টুডেন্টের সঙ্গে তোমাকে পড়াতে হবে, যাতে তারা ফিল করে যে আমরাও কিন্তু নর্মাল। 4 নাম্বার বলছে এমন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নির্দিষ্ট করা যাতে সাধারণ শিশু এবং শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা একই সঙ্গে অংশগ্রহণ করতে পারে। ক্লিয়ার? তাহলে এমন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, তাহলে যারা কানে কম শুনতে পায়, ঠিক আছে, এখানে কানে কম শুনতে পায় মানে কি? শ্রবণ প্রতিবন্ধী, সেটা চোখেও কম দেখতে হতে পারে বা বিভিন্ন ধরনের যে কোনো সমস্যা হতে পারে। তাহলে অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তাদের সঙ্গে যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে তাদের যে সহপাঠক্রমিক কার্যাবলী, তাহলে সহপাঠক্রমিক কার্যাবলী কি? যেমন নাচ, গান, খেলাধুলা, এই সমস্ত জিনিস। বোঝা গেল? তাদেরকে একসঙ্গে কিন্তু করাতে হবে, যাতে তারা কখনো ফিল না করে যে আমি তাদের থেকে আলাদা বা আমি তাদের থেকে পিছিয়ে আছি। এটা যাতে কখনোই তারা ফিল না করে, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? তাহলে এখানে আনসার কি হবে দেখো, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। বলছি দেখো এবার সঠিক উত্তরটি নির্বাচন করো, করে ফেলো। 1 2 3 2 3 4 1 3 4 1 2 3 4 কি হবে আনসার বলে ফেলো, প্রত্যেক আনসার করবে। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। জিনিসটা বুঝতে হবে। দেখো এখানে তো অপশন ডি কিন্তু করে দিও না, বোঝা গেল? অপশন ডি কেন হবে না আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো অপশন সি, অপশন 2 এ কি বলছে? মূর্ত বস্তু থেকে বিমূর্ত বস্তুর উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা। মানে মূর্ত বস্তু থেকে বিমূর্ত বস্তুর উপর তোমাকে গুরুত্ব দিতে বলছে, এটা তো নয়। কারণ আমরা সব সময় মানে যে সমস্ত প্রতিবন্ধী শিশু রয়েছে তাদেরকে আমি সবসময় মূর্ত বস্তু শেখাবো, তাদেরকে কখনো বিমূর্ত জিনিসের ধারণা আমাকে দেওয়া যাবে না, কারণ তারা তো ছোট, তারা বুঝতে পারবে না। তাই সবসময় আমাকে কি করতে হবে? মূর্ত বস্তুর উপরে ফোকাস করতে হবে। কিন্তু অপশন 2 এ বলছে মূর্ত বস্তু থেকে বিমূর্ত বস্তুর উপরে গুরুত্ব, মানে বিমূর্ত বস্তুর উপরে বেশি গুরুত্ব দিতে বলছে, মানে বিশেষ গুরুত্ব দিতে বলছে। এখানে কিন্তু মূর্ত থেকে ধীরে ধীরে বিমূর্তর দিকে যাওয়ার কথা বলেনি, এখানে বলছে মূর্ত থেকে বিমূর্তর উপরে বেশি গুরুত্ব দাও, এই কথাটা বলছে এই প্রশ্নে। তাই এখানে কিন্তু অপশন 2 কিন্তু হবে না, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে
3000217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখে নাও। ওকে, 11 নম্বর কোশ্চেন প্রত্যেকে পড়ো, তারপর আমরা করব। প্রত্যেকে পড়ো। কি বলছে দেখো, বলছে শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার সমন্বয়করণ পদ্ধতি ব্যবহারে বিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা। তাহলে একজন বিদ্যালয়ে যে কর্তৃপক্ষ রয়েছে বা বিদ্যালয়ের যে অথরিটি রয়েছে, তাদের কি কি ভূমিকা থাকবে, তাহলে যারা শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তাদের শিক্ষার জন্য। বলছে অপশন নাম্বার এ, সাধারণ বিদ্যালয়ে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সমন্বিতকরণের ব্যবস্থা করতে হবে। মানে এটার মানে হচ্ছে যে আমাদের যে বিদ্যালয় রয়েছে সেখানে যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে, সে নর্মাল স্টুডেন্টের সঙ্গে যারা প্রতিবন্ধী স্টুডেন্ট রয়েছে তাদেরকে একসঙ্গে পড়াতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বি নাম্বার অপশন দেখো, বলছে সাধারণ শিক্ষকদের শ্রবণ প্রতিবন্ধী শিশুদের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। একদম কারেক্ট। তাহলে তুমি যখন একটা বিশেষ বিদ্যালয়ের শিক্ষক হবে, তোমাকে অবশ্যই তো প্রশিক্ষণ নিতে হবে যে তাদেরকে তুমি কিভাবে পড়াবে, তাই কি না? তাহলে অবশ্যই এটাও কারেক্ট। অপশন নাম্বার সি বলছে বিদ্যালয়ের গ্রন্থাগারে শ্রবণ প্রতিবন্ধীদের উপযোগী বিভিন্ন পুস্তক এবং এদের শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সুব্যবস্থা করতে হবে। এটাও একদম কারেক্ট। কারণ জানি আমরা যারা কানে কম শুনতে পাই তাদের জন্য ইয়ারফোনের ব্যবস্থা করা, ঠিক আছে, তারপরে বিভিন্ন বইয়ের ব্যবস্থা করা, এগুলো অবশ্যই তোমাদের গ্রন্থাগারে ব্যবস্থা করতে হবে। এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। বলছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। আমরা প্রত্যেকে জানি যে আমাদের মানুষের শরীরে 3টে হাড় রয়েছে, যে হাড়গুলো সব থেকে ছোট, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই 3টে হাড় আমাদের কোথায় থাকে? আমাদের কর্ণে বা আমাদের কানে থাকে। সেই কানের আমরা জানি আমাদের কানের 3টে অংশ রয়েছে। সে 3টে ভাগ মানে কি? একটা বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তকর্ণ। তাহলে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস এই 3টে হাড় কোথায় থাকে? বহিকর্ণে, মধ্যকর্ণে, মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে আর মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে অবস্থিত। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? ওকে, দেখো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যে মধ্যকর্ণে অবস্থিত। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? অপশনগুলো দেখো, বলছে আত্মকেন্দ্রিক, কল্পনাপ্রবণ, অন্যমনস্ক এবং সমালোচনা সহ্য করে না। তাহলে যারা কিন্তু সৃজনশীল তারা কিন্তু আত্মকেন্দ্রিক হয়। জিনিসটা বোঝো, এখানে আত্মকেন্দ্রিক বলতে কি বোঝাচ্ছে? এখানে আত্মকেন্দ্রিক বলতে বোঝাচ্ছে যারা সবসময় নিজেকে নিয়ে ভাবে, যারা অন্যের কথায় কান দেওয়ার সময় নেই। সবসময় দেখবে যারা বিজ্ঞানী হয়, যারা সায়েন্টিস্ট হয়, তারা বাইরের জগৎ থেকে নিজেকে সবসময় আলাদা করে রাখে, সবসময় নিজেরা পড়াশোনা নিজেদের আবিষ্কারের মধ্যে রাখে। এটাকে বলছে আত্মকেন্দ্রিকতা। আর কল্পনা প্রবণ, তারা অনেক বেশি ভাবে। অন্যমনস্ক, যারা মানে সৃজনশীল হয় তারা কিন্তু অন্যমনস্ক হয়। যেমন আমরা আইনস্টাইনের একটা গল্প জানি, অন্যদিন তোমাদের গল্পটা শোনাবো। আইনস্টাইন প্রচুর পরিমাণে অন্যমনস্ক ছিল। সে নিজে যে কখন খেয়েছে সেটাই তার মনে থাকতো না। ঠিক আছে, এগুলো সবই কিন্তু সৃজনশীল শিশুর এক একটা বৈশিষ্ট্য। কিন্তু সমালোচনা সহ্য করে না, এটা কিন্তু ভুল। তারা কিন্তু ক্রিটিসাইজ হয়। যারা সৃজনশীল শিশু তারা কিন্তু সমাজের বিভিন্ন মানুষের কাছে তারা সমালোচনার মুখে পড়ে, তারা বিভিন্ন জায়গায় ক্রিটিসাইজও তাদেরকে হতে হয়। তাই সঠিক আনসার অপশন নাম্বার ডি। ক্লিয়ার? অপশন ডি। দেখো 14 নম্বর কোশ্চেনটা।
14 নম্বর কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, ভালো করে দেখো। বলছে কানে খাটো শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন হলো, যারা কানে কম শুনতে পায়, যারা কানে কম শুনতে পায় তাদের জন্য যে শিক্ষার প্রয়োজন হলো, বলছে কানে খাটো শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন হলো, কোনটি শিক্ষার প্রয়োজন সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, দেখে নাও প্রত্যেকটা অপশন ভালো করে। বলছে স্বাভাবিক এবং কানে খাটো শিশুদের একই সঙ্গে শিক্ষা দিতে হবে। কানে খাটো মানে কি? যারা হালকা হালকা শুনতে পায়, একদম কারেক্ট। অপশন নাম্বার 2 বলছে শ্রবণ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, যারা কানে কম শুনতে পায় তাদেরকে তুমি অবশ্যই প্রশিক্ষণ দেবে। অপশন নাম্বার সি মানে স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে পাঠদান করবে। অপশন নাম্বার 4 বলছে অষ্টপঠন। তাহলে এখানে কি হবে আনসার? একদম সহজ প্রশ্ন, অপশন নাম্বার সি স্পর্শ। কারণ স্পর্শ কাদেরকে দেব? যারা চোখে দেখতে পায় না, যারা অন্ধ, তাদেরকে আমরা স্পর্শ পদ্ধতির মাধ্যমে পড়াবো। বোঝা গেল? তো অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো সব পারবে করে আসতে। চলো নেক্সট দেখো, 15 নম্বর কোশ্চেনে ভালো করে দেখো। 15 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে শ্রবণ প্রতিবন্ধী শনাক্তকরণে শিক্ষক কি কি লক্ষ্য রাখবেন? বলছে মৌখিকভাবে পাঠদানকালে শিক্ষার্থী অমনোযোগী বা বারংবার বলার জন্য অনুরোধ করবে। তাহলে যারা শ্রবণ প্রতিবন্ধী, ভালো করে বোঝো, যারা শ্রবণ প্রতিবন্ধী মানে কানে কম শুনতে পায়, তাদেরকে শনাক্তকরণ করার সময় শিক্ষক কোনগুলো নজর রাখবেন? মৌখিকভাবে পাঠদানকালে শিক্ষার্থী অমনোযোগী বা বারবার বলার জন্য অনুরোধ করে। মানে দেখবে কোনো একটা টপিক তুমি পড়াচ্ছ, মানে অনেকেই বুঝতে পারছে, কিন্তু সেই শিক্ষার্থী বলছে স্যার আর একবার বলুন, স্যার আর একবার বলুন। তার মানে কি? তার মানে সে হচ্ছে অমনোযোগী, তোমার কথায় সে মনোযোগ দিচ্ছে না। বি নাম্বার বলছে জোরে জোরে কথা বলবে। মানে ওই, কারণ আমি যদি কানে কম শুনতে পাই, সে মনে করবে যে শব্দগুলো খুবই আস্তে আসছে, তাই সে খুবই জোরে জোরে কথা বলবে। অপশন নাম্বার সি শিক্ষক বা বা মানে বক্তার ঠোঁটের দিকে বিশেষ নজর দেয়। এখানে বক্তা হবে, ঠিক আছে, এখানে বস্তা হয়ে গেছে, এটা বক্তা হবে। শিক্ষক বা বক্তা ঠোঁটের দিকে নজর দেবে, মানে ঠোঁট কি বলছে সেই দিকে ভালো করে লক্ষ্য রাখবে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। চলো 16 নাম্বার দেখো। 16 নম্বর কোশ্চেন বলছে দৃষ্টি প্রতিবন্ধীদের লিখনের জন্য প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধীদের লিখনের জন্য প্রয়োজন হলো কি? কি বলছে দেখো, বলছে দৃষ্টি প্রতিবন্ধীদের লিখনের জন্য প্রয়োজন হলো শিশুকে সাদা কাগজের কালো দাগ টানা সাদা সরবরাহ করতে হবে। মানে বলছে শিশুকে সাদা কাগজ, মানে একটা সাদা কাগজ থাকবে, আর সেটা অবশ্যই কালো কালিতে দাগ টানা থাকতে হবে। মানে দৃষ্টি প্রতিবন্ধী বলতে এখানে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী না, যারা যারা হালকা হালকা দেখতে পায় তাদের কথা বলা হয়েছে। শিশুকে সাদা কাগজে কালো দাগ টানা সাদা মানে খাতা সরবরাহ করতে হবে। শিশুকে সাদা বোর্ডের ওপরে লিখতে দেওয়া প্রয়োজন, কখনো ব্ল্যাক বোর্ডে লিখতে দেওয়া যাবে না। শিশুকে লেখার কৌশল শেখাতে হবে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি হচ্ছে সবগুলি, অপশন ডি। তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের লিখনের জন্য প্রয়োজন কি? শিশুকে সাদা কাগজে কালো দাগ টানা খাতা সরবরাহ করতে হবে, শিশুকে সাদা বোর্ডের উপরে লিখতে দিতে হবে, এবং শিশুকে লেখার বিভিন্ন কৌশল শেখাতে হবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি। ক্লিয়ার? 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর কোশ্চেন বলছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষণের জন্য শিক্ষকের যোগ্যতা কিরকম হবে? তাহলে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের শিক্ষণের জন্য শিক্ষকের যোগ্যতা কি হবে? দৃষ্টিশক্তি ছাড়া অন্য সব ইন্দ্রিয় স্বাভাবিক এবং সাধারণভাবে অধিক সক্রিয়, এই সম্পর্কে সচেতন থাকতে হবে। বোঝা গেল? যে দৃষ্টিশক্তি ছাড়া অন্য যে বাকি যে ইন্দ্রিয়গুলো রয়েছে বা সেন্স অর্গান রয়েছে, সেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে বা ধারণা থাকতে হবে। অপশন বি বলছে বিশেষভাবে প্রশিক্ষণ রাখতে হবে। অপশন নাম্বার সি বলছে দৃষ্টি প্রতিবন্ধীদের শিশুদের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি উপরের সবগুলি। তাহলে কি হবে আনসার বলে ফেলো। এখানেও কিন্তু সঠিক আনসার অপশন নাম্বার ডি উপরের সবগুলি। ক্লিয়ার? অপশন নাম্বার ডি উপরের সবগুলি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, অপশন ডি। নেক্সট দেখো, নেক্সট 18 নম্বর কোশ্চেন বলছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের ভূমিকা। বলছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের ভূমিকা কিরকম হবে?
ভালো করে প্রশ্নটা বোঝো। বলছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সাধারণ শিক্ষকের ভূমিকা কেমন হবে? সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক শিশুদের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ভর্তির দায়িত্ব নিতে হবে। একদম কারেক্ট এটা। কারণ আমরা প্রত্যেকে জানি ইন্টিগ্রেটেড লার্নিং মানে সমন্বিত শিক্ষা, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং নর্মাল স্টুডেন্ট একই সঙ্গে পড়বে। অপশন নাম্বার বি বলছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে। এটাও কিন্তু কারেক্ট, কারণ সাধারণ শিক্ষকরা তো সবকিছু জানে না, সেক্ষেত্রে যারা স্পেশাল টিচার তাদের কাছে হেল্প নিতে হবে। অপশন নাম্বার সি বলছে শিক্ষককে স্বাভাবিক ও দৃষ্টি প্রতিবন্ধী উভয় প্রকার শিক্ষার্থীদের সঙ্গে সমান ব্যবহার করতে হবে। এটাও কিন্তু একদম কারেক্ট, সকলকে সমানভাবে সুযোগ দিতে হবে, সকলের প্রতি সমানভাবে ব্যবহার করতে হবে। অপশন নাম্বার ডি উপরে সবগুলি। তাই এই প্রশ্নের সঠিক আনসার কি হবে আমাদের? অপশন নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? অপশন ডি। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন দেখো। 19 নম্বর কোশ্চেনে কি বলছে? 19 নম্বর কোশ্চেন বলছে বধির শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন হলো। তাহলে যারা বধির, বধির মানে কি? ওই একই, মানে যারা কানে কম শুনতে পায়। বধির শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন হলো ভাষার বিকাশ, কথা বলা, মানে কথা বলা শোনার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি। এটা আমরা ভালো করে জানি, যারা কানে কম শুনতে পায় তাদেরকে কম্পন ও স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিক্ষা দিতে হবে। অপশন নাম্বার সি বলছে অন্যের কথা বোঝার জন্য কথা বলার সময় ঠোঁট ও মুখের অঙ্গভঙ্গির ওপর প্রশিক্ষণ দান। অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। কি হবে আনসার বলে ফেলো? একদম প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার, তাই না? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক। তাহলে ওপরের সবগুলি হবে এই প্রশ্নের কিন্তু আমাদের সঠিক আনসার, অপশন নাম্বার ডি। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো ভালো করে। ওকে, এগুলো তোমাদেরকে মক টেস্ট আকারে দিয়েছিলাম, প্রত্যেকে আশা করছি মক টেস্ট দিয়েছো। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার, তাহলে জিনিসটা ভালো মনে থাকবে। বলছে নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? বলছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অ্যাবাকাস যন্ত্র ব্যবহার করা হয়। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাবাকাস যন্ত্রের সাহায্যে যারা মানে দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে শিক্ষা দেওয়া হয়। অপশন এ বলছে পঠনের জন্য, গণিতের পদ্ধতি শেখাবার জন্য, মানচিত্র তৈরি করার জন্য, হাতের আঙুলের সূক্ষ্ম সঞ্চালনের জন্য। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কি সঠিক, সেটা হচ্ছে কি যে পঠনের জন্য। কারণ গণিতের শিক্ষার মানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে অ্যাবাকাস যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা পঠনের জন্য নয়, সেটা গণিত শিক্ষা এবং মানচিত্র বা হাতের আঙুল সঞ্চালনের জন্য, এই তিনটে জিনিসের জন্য। তাহলে পঠনের জন্য কি করা হয়? পঠনের জন্য ব্রেল, ঠিক আছে, ব্রেল সিস্টেম ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে থাকবে ব্রেল। তাহলে ব্রেল সিস্টেম কিন্তু যারা পঠনে অক্ষম বা ধরে পড়তে পারছে না বা তারা যাতে সঠিকভাবে পড়তে পারে তাদের জন্য কিন্তু ব্রেল পদ্ধতি প্রয়োগ করতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে অ্যাবাকাস যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গণিতের পদ্ধতি শেখাবার জন্য, মানচিত্র তৈরি করার জন্য এবং হাতের আঙুল সূক্ষ্ম সঞ্চালনের জন্য। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন এ। তো মোট তোমাদেরকে আমি এখানে 20টা প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ক্লাসে বাকি আরো অনেক প্রশ্ন রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, নেক্সট আরো অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেখো। এই প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমরা যখন মক টেস্টটা দেবে তোমরা আনসার কিগুলো দেখতে পাবে না, যেহেতু আমি অ্যাডমিন তো আমি লগ ইন করছি বলে আনসার কিগুলো আমার শো করছে, কিন্তু তোমাদের আনসার কিগুলো তোমাদের মক টেস্ট দেওয়ার পরই শো করবে। অনেক প্রশ্ন রয়েছে, এগুলো নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কেমন? তোমাদের এগুলো নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেবো। আর শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, বারবার বলছি শুধু এমসিকিউ প্র্যাকটিস করো না, থিওরি ক্লাস করতে হবে। আর যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো 9647300217। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো, তাহলে আমাদের যে কোর্স সেই সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। রেগুলার ক্লাসগুলো ফলো করো। আজকে তোমাদের রাত্রি 1:30টার সময় বাংলার গ্রামারের উপর ক্লাস আছে। ওকে, প্রত্যেক ক্লাসে জয়েন করবে। ওকে, চলো, থ্যাংক ইউ। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে
এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।